আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করে নেয়, যখন জানালার ওপাশে বাতাসের শোঁশো শব্দে মনে হয় কোনো অশরীরী আত্মা ফিসফিস করে কথা বলছে, ঠিক তখনই শুরু হয় আমাদের আজকের যাত্রা। আজ আপনাদের শোনাব এমন এক অভিশপ্ত ছায়ার গল্প, যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। ঘরের বাতি নিভিয়ে একলা ঘরে হেডফোন লাগিয়ে তৈরি হয়ে যান, কারণ আজকের পর হয়তো অন্ধকারকে আপনি আর আগের মতো সহজভাবে নিতে পারবেন না। গল্পের নাম অভিশপ্ত ছায়া। নিঝুমপুর গ্রামটা আর 10টা গ্রামের মতো নয়। এখানে সূর্য ডুবলে মানুষ শুধু ঘরেই ঢোকে না, ঘরের সব কপাট শক্ত করে বন্ধ করে দেয়। গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজবাড়ি, চৌধুরী ভিলা। বিশাল সে বাড়ির চারপাশটা ঘন জঙ্গলে ঢাকা। স্থানীয়দের বিশ্বাস ওই বাড়িতে মানুষের চেয়ে অশরীরীদের বাস বেশি। কিন্তু শহরের নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর অরণ্য আর তার টিম এসব বিশ্বাস করে না। তারা এসেছে এই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে। রহস্যের প্রবেশদ্বার। অরণ্য যখন তার ক্যামেরা আর সেন্সর নিয়ে বাড়িতে ঢুকল, তখন ঘড়িতে রাত 10টা। ধুলোয় ঢাকা আসবাবপত্র আর মাকড়সার জালে ঘেরা ঘরগুলো যেন এক একটা ইতিহাসের সাক্ষী। অরণ্য তার সহকারী রবিনকে বলল, এখানে ভয়ের কিছু নেই, সবটাই আমাদের মনের ভুল। কিন্তু কথা শেষ হতে না হতেই রবিনের হাতে থাকা টর্চের আলোটা কাঁপতে শুরু করল। তারা দেখল করিডোরের শেষে একটা ছায়া খুব দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে চলে গেল। অরণ্য ভাবল হয়তো কোনো বন্য প্রাণী। সে ক্যামেরা নিয়ে সেদিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। ছায়ার খেলা। ঘরের দেয়ালে একটা বিশাল ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অথচ ঘরে অন্য কেউ নেই, এমনকি আলো এমনভাবে পড়ছে না যাতে ওরকম কোনো ছায়া তৈরি হয়। অরণ্য লক্ষ্য করল ছায়াটার হাত নেই, কিন্তু তার মাথাটা অস্বাভাবিক লম্বা। সে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। রাত যখন 12টা, তখন শুরু হল আসল বিভীষিকা। রবিন হঠাৎ চিৎকার করে উঠল। অরণ্য দৌড়ে গিয়ে দেখল রবিন মেঝের ওপর পড়ে আছে, আর তার নিজের ছায়াটা তাকে গলা টিপে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, মেঝের কালো ছায়াটা যেন জীবন্ত হয়ে উঠে রবিনের গলা চেপে ধরেছে। রবিন বাতাসের অভাবে নীল হয়ে যাচ্ছে। অরণ্য দ্রুত টর্চের আলো ফেলল সেখানে, কিন্তু ছায়াটা সরছে না। উল্টো মনে হচ্ছে আলো যত বাড়ছে ছায়াটা তত বেশি শক্তিশালী হচ্ছে। অভিশপ্ত ইতিহাস। রবিনকে কোনোমতে উদ্ধার করে তারা পাশের একটা ঘরে আশ্রয় নিল। সেখানে অরণ্য পুরনো একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা ছিল ওই বাড়ির শেষ মালিকের। সেখানে লেখা ছিল, এই বাড়িতে আলোর চেয়ে অন্ধকার বেশি নিরাপদ, কারণ আলোর নিচেই জন্ম নেয় সেই ছায়া, যে মানুষের রক্তমাংস নয়, মানুষের অস্তিত্ব খেয়ে ফেলে। একবার যদি সে কাউকে ধরে, তবে সে নিজেও চিরকালের জন্য একটা ছায়ায় পরিণত হয়। অরণ্য বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। এই বাড়ির প্রতিটি কোণে সেই অতৃপ্ত আত্মাগুলো ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। রক্তহীন করা পরিণতি। হঠাৎ অরণ্য অনুভব করল তার পিঠের দিকটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। সে দেওয়ালের দিকে তাকিয়ে দেখল তার নিজের ছায়াটা আর তার সাথে নড়ছে না। সে হাত তুলছে, কিন্তু দেয়ালে তার ছায়াটা 2 হাতে নিজের মাথা ছিঁড়ে ফেলার ভঙ্গি করছে। এক তীব্র যন্ত্রণায় অরণ্য আর্তনাদ করে উঠল। সে দেখল তার পায়ের তলা থেকে কালো রংটা ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। রবিন ভয়ে অরণ্যকে ফেলে রেখে সদর দরজার দিকে দৌড়ে পালাল, কিন্তু পেছনে ফিরে সে যা দেখল তাতে তার জ্ঞান হারানোর দশা হল। অরণ্য আর মানুষ নেই। সে এখন দেয়ালের সাথে লেপ্টে থাকা এক জীবন্ত ছায়া, যার শূন্য চোখ দুটো থেকে রক্ত ঝরছে। অরণ্য যেন ছায়া হয়েই রবিনকে ডাকছে, যেও না রবিন, এখানে অন্ধকার খুব শান্ত। উপসংহার। পরদিন সকালে গ্রামবাসী চৌধুরী ভিলার সামনে রবিনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তার মুখটা ছিল চরম আতঙ্কে হা হয়ে থাকা। আর অরণ্য, তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। আজও নিঝুমপুরের মানুষ বলে, অমাবস্যার রাতে চৌধুরী ভিলার দেয়ালে 2টো নতুন ছায়াকে ছটফট করতে দেখা যায়। তারা আলোর অপেক্ষায় থাকে, যাতে নতুন কোনো শিকারের ছায়াকে তারা দখল করতে পারে। আজ আপনাদের শোনাব সেই অভিশপ্ত ছায়ার 2য় খণ্ড। প্রথম খণ্ডের পর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সেই অভিশপ্ত কুঠিতে এরপর কি ঘটেছিল। আজকের গল্পটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর এবং রক্তহীন করা। তাই সাহস থাকলে একা শুনুন, নয়তো এখনই বাতি জ্বালিয়ে নিন, কারণ
আজ আমরা অন্ধকারের এমন গভীরে প্রবেশ করতে যাচ্ছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই। গল্পের নাম অভিশপ্ত ছায়া, পার্ট 2। নিঝুমপুরের সেই চৌধুরী ভিলা এখন এক মৃত্যুপুরী। অরণ্য আর রবিনের নিখোঁজ হওয়ার খবর ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু গ্রামের মানুষের আতঙ্ক কাটেনি। ঘটনার ঠিক 1 বছর পর অরণ্যের ছোট ভাই আবির সিদ্ধান্ত নিল সে তার ভাইয়ের নিখোঁজ হওয়ার রহস্য ভেদ করবে। আবির ছিল আধুনিক প্রযুক্তিতে বিশ্বাসী এবং অবিশ্বাসী একজন মানুষ। সে সাথে নিল তার বন্ধু এবং একজন ভিডিওগ্রাফার সামিনকে। তারা শুধু ক্যামেরা নয়, সাথে নিয়ে মোশন ডিটেক্টর, থার্মাল স্ক্যানার এবং ইভিপি রেকর্ডার। অন্ধকারে প্রত্যাবর্তন। রাত 11:45। আবির আর সামিন যখন চৌধুরী ভিলার মূল ফটকে পৌঁছাল তখন চারপাশ একদম নিঝুম। ঝিঁঝি পোকার ডাকও যেন সেখানে থমকে গেছে। গেটটা খোলার সময় এক বিকট শব্দ হল, যেন বাড়িটা নিজেই তাদের স্বাগত জানাচ্ছে এক পৈশাচিক হাসিতে। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই সামিনের থার্মাল স্ক্যানারটা অস্বাভাবিক আচরণ শুরু করল। ঘরের তাপমাত্রা হঠাৎ করে 25 ডিগ্রি থেকে নেমে 4 ডিগ্রিতে চলে এল। আবির বলল, সামিন, ক্যামেরা অন কর, আমরা আজ লাইভ করব। কিন্তু ক্যামেরা অন করতেই তারা দেখল লেন্সের ওপর রক্তবর্ণের এক কুয়াশা জমে আছে, অথচ বাইরে কোনো কুয়াশা নেই। দেওয়ালের কান্না। তারা যখন দোতলার সেই করিডোরে পৌঁছাল যেখানে অরণ্যকে শেষবার দেখা গিয়েছিল, তখন আবিরের মোশন ডিটেক্টরটা তীব্র শব্দে বেজে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে তাদের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবির চট করে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু দেয়ালে তাদের দুজনের ছায়া পড়ছে। হঠাৎ সামিন চিৎকার করে উঠল, আবির, তোর ছায়াটা দেখ। আবির তাকিয়ে দেখল তার নিজের ছায়াটা দেয়াল থেকে আলাদা হয়ে মেঝেতে শুয়ে পড়েছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে। ছায়াটা মেঝের ওপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে সামিনের পায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সামিন ভয়ে পিছু হটল, কিন্তু ছায়াটা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। হঠাৎ ঘরের সবকটা জানালা একসাথে বন্ধ হয়ে গেল। খট খট খট। অশরীরী কণ্ঠস্বর। আবির তার ইভিপি রেকর্ডারটা অন করল। রেকর্ডিং প্লে করতেই তাদের কান ফেটে যাওয়ার উপক্রম হল। স্পিকারে মানুষের কান্নার আওয়াজ নয়, বরং শত শত মানুষের একসাথে দাঁত কিড়মিড় করার শব্দ শোনা যাচ্ছে। আর তার মাঝখান দিয়ে এক খুব চেনা কণ্ঠস্বর ভেসে এল, আবির, পালিয়ে যা, ও তোকে ছায়া বানিয়ে ফেলবে। কণ্ঠস্বরটা ছিল অরণ্যের। আবির পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগল, ভাইয়া, তুমি কোথায়? সামনে এসো। তখনই লাইটটা দপ করে জ্বলে উঠল। তারা দেখল দেয়ালের চারপাশ থেকে কালো কুচকুচে তরল পদার্থ গড়িয়ে পড়ছে, আর সেই তরল থেকে জন্ম নিচ্ছে শত শত মানুষের অবয়ব। তাদের কোনো মুখ নেই, কোনো চোখ নেই, আছে শুধু অন্ধকারের একটা গভীর গর্ত। ছায়ার গ্রাস। সামিন পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। সে দেখল মেঝে থেকে একটা কালো হাত বেরিয়ে তার পা টেনে ধরছে। সে হাতটা কোনো মাংসের নয়, ওটা ছিল একটা জীবন্ত ছায়া। সামিন দেখল তার পায়ের অংশটা ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল, কিন্তু তার শরীর থেকে কোনো রক্ত বের হচ্ছিল না। তার অস্তিত্ব যেন মহাবিশ্বের কোনো অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে। আবির সামিনকে বাঁচাতে গেল, কিন্তু হঠাৎ দেখল অরণ্য তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কেমন অরণ্য? তার গায়ের চামড়া ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর তার পিঠে কোনো ছায়া নেই। অরণ্য অমানুষিক এক গলায় বলল, তুই কেন এলি আবির? এই অভিশপ্ত ছায়া এখন আমাদের রক্তের স্বাদ পেয়ে গেছে। সে শুধু একজনের শরীরে থাকতে চায় না, সে চায় সারা পৃথিবীকে অন্ধকারে ঢেকে দিতে। বিভীষিকাময় সমাপ্তি। হঠাৎ চৌধুরী ভিলার সব আলো নিভে গেল। এক তীব্র আর্তনাদ সারা নিঝুমপুর গ্রামকে কাঁপিয়ে দিল। পরদিন সকালে পুলিশ এসে দেখল চৌধুরী ভিলার সদর দরজার সামনে আবিরের ক্যামেরাটা পড়ে আছে। ক্যামেরার মেমোরি কার্ডটা ছিল একদম ফাঁকা, যেন কেউ সুকৌশলে সবকিছু মুছে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল বাড়ির ভেতরের দেয়ালে নতুন দুটি ছায়া স্থায়ীভাবে বসে গেছে। একটি ছায়া হাত বাড়িয়ে কাউকে ডাকার চেষ্টা করছে, আর অন্যটি যন্ত্রণায় কুঁকড়ে আছে। গ্রামের মানুষ এখন আরও বাড়ির দিক তাকাতেও ভয় পায়, কারণ তারা জানে ওই বাড়িতে এখন আর কোনো মানুষ নেই। আছে শুধু কিছু অভিশপ্ত ছায়া, যারা প্রতি রাতে আলোর অপেক্ষায় থাকে, কারণ আলো থাকলেই তারা জন্ম নিতে পারে, আর আলো নিভলেই তারা শিকার ধরে। সতর্ক বার্তা, পার্ট 2।
এখানেই শেষ। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই অভিশপ্ত ইতিহাসের চূড়ান্ত এবং সবচেয়ে বিভীষিকাময় অধ্যায়ে। চৌধুরী ভিলার সেই ছায়াগুলো কি কেবল দেয়ালের মাঝেই সীমাবদ্ধ, নাকি তারা এখন আমাদের চারপাশের বাস্তবতায় মিশে গেছে? আজকের গল্পটি আপনার সাহসের শেষ সীমানা পরীক্ষা করবে। যদি দুর্বল চিত্তের মানুষ হন, তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ আজ আমরা দেখব অভিশপ্ত ছায়ার আসল রূপ। গল্পের নাম অভিশপ্ত ছায়া, পার্ট ৩, চূড়ান্ত খণ্ড। চৌধুরী ভিলার সেই অভিশপ্ত ঘটনার পর নিঝুমপুর গ্রাম এখন মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু অভিশাপ কি কখনো এক জায়গায় আটকে থাকে? আবির আর অরণ্যের নিখোঁজ হওয়ার পর সেই বাড়ির রহস্য তদন্ত করতে আসে বিশেষ তদন্তকারী অফিসার ইমতিয়াজ। সাথে ছিল এক আধ্যাত্মিক সাধক, যাকে গ্রামবাসী কালভৈরব নামে চেনে। ইমতিয়াজ কোনো ভূত প্রেতে বিশ্বাসী নন, কিন্তু তার হাতে থাকা উন্নত মানের নাইট ভিশন গগলস আর কালভৈরবের হাতের প্রাচীন তামাটে কবচ আজ এক অদ্ভুত সংঘাতের মুখোমুখি। অন্ধকারের গভীর থেকে রাত ঠিক ৩টে, যে সময়টাকে বলা হয় শয়তানের প্রহর। ইমতিয়াজ আর কালভৈরব যখন বাড়ির ভেতরে ঢুকলেন, তখন ঘরের দেয়ালগুলো যেন কাঁপছিল। ইমতিয়াজ লক্ষ্য করলেন তার নাইট ভিশন গগলসের স্ক্রিনে শত শত মানুষের অবয়ব ভেসে উঠছে, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কালভৈরব থেমে গেলেন। তিনি চিৎকার করে বললেন, ইমতিয়াজ, নিচু হন। এক নিমেষেই ছাদের ওপর থেকে একটি বিশালাকার কালো ছায়া দানবের মতো ঝাঁপিয়ে পড়ল। ইমতিয়াজ টর্চ জ্বালালেন, কিন্তু টর্চের আলো ছায়াটাকে ভেদ করে ওপাশে চলে যাচ্ছে। ছায়াটার কোনো শরীর নেই, সেটি কেবল এক ঘন অন্ধকার পুঞ্জ। ছায়ার মিছিল। তারা দোতলার গোপন একটি কক্ষের সন্ধান পেলেন, যা আগে কেউ দেখেনি। সেই ঘরের চারপাশের দেয়ালে শত শত মানুষের অবয়ব খোদাই করা। ইমতিয়াজ লক্ষ্য করলেন সেই অবয়বগুলো নড়াচড়া করছে। তারা দেয়াল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তাদের কান্নার আওয়াজ এবার আর রেকর্ডারে নয়, সরাসরি ইমতিয়াজের মগজে প্রতিধ্বনিত হতে লাগল। কালভৈরব তার হাতের প্রদীপটা উঁচিয়ে ধরলেন। সেই আলোতে দেখা গেল অরণ্য, রবিন এবং আবির তিনজনের ছায়া দেয়ালের এক কোণে এক অদ্ভুত মুদ্রায় দাঁড়িয়ে আছে। তাদের মুখগুলো হা করা, যেন তারা অনন্তকাল ধরে চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। অভিশাপের উৎস। কালভৈরব বুঝতে পারলেন এই ছায়াগুলো আসলে একটা পোর্টাল বা দরজা। এই বাড়ির নিচে এক প্রাচীন তান্ত্রিকের আত্মা আটকা পড়ে আছে, যে নিজের অমরত্বের জন্য মানুষের অস্তিত্ব বা ছায়া চুরি করে। সে নিজেকে মানুষের ছায়ার সাথে মিশিয়ে দেয়, আর একসময় মানুষটাকে স্রেফ একটা অর্থহীন মাংসে পরিণত করে তার আত্মা শুষে নেয়। হঠাৎ ইমতিয়াজ অনুভব করলেন তার পা দুটো মেঝের সাথে আটকে গেছে। তিনি নিচে তাকিয়ে দেখলেন তার নিজের ছায়াটা তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু সেই ছায়ার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। ইমতিয়াজ তার বন্দুক বের করে গুলি করলেন, কিন্তু গুলি ছায়া ভেদ করে মেঝে ফুটো করে দিল। ছায়াটা ধীরে ধীরে ইমতিয়াজের বুকের ওপর উঠে এল। তিনি অনুভব করলেন তার হৃৎস্পন্দন থেমে যাচ্ছে। মহাসংহার। কালভৈরব তার মন্ত্রপুত জল চারদিকে ছিটিয়ে দিলেন। এক বিকট আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে উঠল। দেয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেল। ইমতিয়াজ দেখলেন দেয়াল থেকে অরণ্য আর আবিরের ছায়াগুলো বেরিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করছে। তারা শেষবারের মতো নিজেদের মনুষ্যত্ব দিয়ে সেই অশুভ ছায়াকে প্রতিহত করার চেষ্টা করল। পালান ইমতিয়াজ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। অরণ্যের সেই অশরীরী আর্তনাদ ইমতিয়াজের কানে পৌঁছাল। ইমতিয়াজ টলতে টলতে সদর দরজার দিকে দৌড়ালেন। পেছনে তাকাতেই দেখলেন পুরো চৌধুরী ভিলা এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। কিন্তু সেই আগুন ছিল নীল রঙের। আগুনের শিখার মাঝে তিনি দেখলেন কালভৈরব শান্তভাবে দাঁড়িয়ে আছেন, আর তাকে ঘিরে ধরেছে হাজার হাজার ছায়া। উপসংহার। সকালে সূর্য যখন উঠল, নিঝুমপুরের সেই অভিশপ্ত চৌধুরী ভিলার কোনো অস্তিত্ব সেখানে ছিল না। কেবল এক স্তূপ ছাই পড়েছিল। ইমতিয়াজ বেঁচে ফিরেছিলেন, কিন্তু তার জীবন আর আগের মতো নেই। তিনি এখন কোনো আয়নার সামনে দাঁড়াতে পারেন না, কারণ আয়নায় যখন তিনি নিজের দিকে তাকান, তিনি দেখেন তার পেছনে আরও ৩টি ছায়া দাঁড়িয়ে আছে, অরণ্য, রবিন আর আবির। অভিশাপ শেষ হয়নি। ছায়াগুলো কেবল তাদের আস্তানা বদলেছে। তারা এখন ইমতিয়াজের সাথে সাথে ঘোরে, আর যে কোনো মুহূর্তে তারা হয়তো আপনার ছায়ার সাথেও মিশে যেতে পারে।
চৌধুরী ভিলার সেই ছায়াগুলো কি কেবল দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল, নাকি তারা এখন আমাদের চারপাশের বাস্তবতায় মিশে গেছে? আজকের গল্পটি আপনার সাহসের শেষ সীমানা পরীক্ষা করবে। যদি দুর্বল চিত্তের মানুষ হন, তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ আজ আমরা দেখব অভিশপ্ত ছায়ার আসল এবং চূড়ান্ত রূপ। গল্পের নাম অভিশপ্ত ছায়া, পর্ব ৪, চূড়ান্ত পরিণতি। মূল গল্প। ছায়ার বসবাস চৌধুরী ভিলা ধ্বংস হওয়ার ১ মাস কেটে গেছে। বিশেষ তদন্তকারী অফিসার ইমতিয়াজ এখন শহরের এক নির্জন ফ্ল্যাটে দিন কাটাচ্ছেন। তিনি ভেবেছিলেন শহর তাকে সুরক্ষা দেবে, কিন্তু তিনি ভুল ছিলেন। তিনি এখন একা নন, তার সাথে ছায়া হয়ে ঘোরে অরণ্য, রবিন আর আবির। কিন্তু ভয়ঙ্কর বিষয় হল, ইমতিয়াজ লক্ষ্য করেছেন তার নিজের শরীরের চামড়া ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠিক যেন কোনো হিমশীতল মৃতদেহের মতো। আর তার ছায়াটা, সেটা দিনে দিনে আয়তনে বড় হচ্ছে এবং কুচকুচে কালো রং ধারণ করছে। আয়নার ওপারে এক রাতে ইমতিয়াজ বাথরুমে গিয়ে বেসিনের আয়নায় নিজের মুখ দেখলেন। হঠাৎ দেখলেন আয়নায় তার প্রতিফলনের পেছনে কাল ভৈরবের সেই তামাটে কবচটা ঝুলছে। কিন্তু তার ঘরে তো কোনো কবচ নেই। পরক্ষণেই তিনি দেখলেন আয়নায় তার নিজের মুখের চামড়াটা যেন কোনো অদৃশ্য ব্লেড দিয়ে চিরে ফেলা হচ্ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে সেই প্রাচীন তান্ত্রিকের বীভৎস গলিত মুখ। রক্তিম প্রতিচ্ছবি। ইমতিয়াজ চিৎকার দিয়ে পিছিয়ে এলেন, কিন্তু পায়ের নিচের মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তার নিজের ছায়াটা এখন আর মেঝেতে নেই, সেটা দেয়ালের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়াচ্ছে। ইমতিয়াজ লক্ষ্য করলেন ছায়াটার হাতে একটা ধারালো ছায়ার ছুরি। হঠাৎ ঘরের সব আলো দপ করে নিভে গেল। নিকষ কালো অন্ধকারে ইমতিয়াজ অনুভব করলেন এক হিমশীতল হাত তার গলা টিপে ধরেছে। কানের কাছে নিখোঁজ হওয়া অরণ্যের সেই অশরীরী কণ্ঠস্বর ভেসে এল, তারা চিহ্ন, ইমতিয়াজ ভাই, আপনি একা বাঁচতে চেয়েছিলেন। তান্ত্রিকের আত্মা কেবল ছায়া খোঁজে না, সে এখন শরীর খোঁজে। আপনার শরীরটাই এখন ওর নতুন আস্তানা। মহাসংহারের সূচনা পরদিন সকালে সেই ফ্ল্যাটের দারোয়ান ইমতিয়াজ সাহেবের ঘরের দরজা খোলা পেল। ভেতরে কোনো মানুষ ছিল না, ছিল কেবল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের হাড়, আর দেয়াল জুড়ে টাটকা রক্ত দিয়ে লেখা একটি বাক্য, পরবর্তী ছায়াটা কি আপনার? শহর জুড়ে এখন অদ্ভুত সব নিখোঁজ সংবাদ। মানুষ নিখোঁজ হচ্ছে ঠিকই, কিন্তু তাদের ছায়াগুলো থেকে যাচ্ছে রাস্তার মোড়ে, পার্কে কিংবা বাথরুমের দেয়ালগুলোতে। সেই ছায়াগুলো স্থির নয়, তারা যেন নতুন কোনো শিকারের অপেক্ষায় ওতো পেতে থাকে। বন্ধুরা, অভিশপ্ত ছায়া সিরিজের এই শেষ পর্বটি আপনাদের কেমন লেগেছে? চৌধুরী ভিলার রহস্য হয়তো শেষ হয়েছে, কিন্তু আপনার চারপাশে ঘটে চলা অদ্ভুত সব ঘটনার কি কোনো ব্যাখ্যা আছে? যদি আপনাদের সাথে এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে এবং আপনার রাতের ঘুম হারাম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও হাড়হিম করা গল্পের জন্য আমাদের মাঝরাতে ভয়ঙ্কর ডাক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সাবধানে থাকবেন, অন্ধকার থেকে দূরে থাকবেন। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে আপনার ছায়াটার দিকে একবার ভালো করে নজর রাখবেন। ওটা কি সত্যিই আপনার সাথে নড়ছে, নাকি ওটা আপনার ঘুমের অপেক্ষায় স্থির হয়ে আছে? আজকের মতো বিদায়। শুভরাত্রি।